বাড়ি থেকে বেরিয়ে যাব। আমার দ্বারা আর এই সংসার করা সম্ভব নয়। আজ থেকে শুরু হবে আমার নতুন একটা জীবন। জীবনে প্রথম এত বড় একটা সিদ্ধান্ত নিলাম, তাও আবার আলাদা থাকার। সুপ্রভাত বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। কোচবিহার জেলার এই ছোট্ট গ্রাম থেকে আমি প্রিয়া নতুন আরও একটা ভিডিওতে সবাইকে অনেক অনেক স্বাগত, অনেক অনেক ভালোবাসা। 1 বছর থেকে লুকিয়ে রাখা সেই মনের মধ্যে কষ্ট, 1 বছর আগে সেই ডিসিশন নেওয়া, 1 বছর আগে এত বড় একটা ভাবনা যেটা আমি স্বপ্নেও ভাবিনি, সেই সমস্ত কথা আজকের ভিডিওতে তোমাদের সাথে আমি শেয়ার করব। পুরো ভিডিওটা মন দিয়ে স্কিপ না করে দেখবে। ঘুম থেকে উঠে আজ সিদ্ধান্ত নিলাম যে আজ বিছানা গোছানোর থেকেই ভিডিওটা স্টার্টে এই কাজটার থেকেই আজকের দিনটা আমার শুরু হবে। আয়ুষের বাবা খুশকে নিয়েছে। এই কথা বললে সবাই খুব হাসে, মানে খুশের বাবা খুশকে নিয়েছে। আয়ুষের বাবা বলতে বলতে একটা অভ্যেস হয়ে গেছে আমার, তো সেটাই আর কি, যে যাকে খুশের বাবা খুশকে নিয়েছে। তো ভাবলাম এই ফাঁকে আমি বিছানাটা তুলে নিই সকাল সকাল। বিছানাটা এখন যদি না তুলি পরে আর তোলা হয় না, সারা দিন গড়াগড়ি বিছানার মধ্যে, খুব বাজে একটা পরিস্থিতি। বিছানার পাতার জন্য আমি, যাতে ওরা হিসুমুতু করে, সেই জন্য আমি একটা কিন্তু কাভার নিয়েছিলাম। সেই কাভারটা পেতে দিলে কি হয় বলো তো, আমি ঘুমোতে পারি না রাতের বেলা। মানে একেতে আমার খুব সফট নরম চাদর হোক না অনেক পুরনো ছেঁড়া চাদর হোক তাও ঠিক আছে, সুতির চাদর লাগে, সাথে আমার বিছানায় যদি কচর মচর আওয়াজ হয় আমি ঘুমোতে পারি না। যেমন অনেকের বাড়িতে দেখেছি বাচ্চা থাকলে প্লাস্টিক পেতে দেয় যাতে করে হিসু করলে তোষকটা না ভেজে, এটা কিন্তু খুব ভালো কাজ, কিন্তু আমি একদম ঘুমাতে পারি না, আমার ঘুম হয় না। যার জন্য আমি ওই যে কাভারটা কিনেছিলাম, যে জল পড়লেও কিছু হয় না, তোমরা দেখেছিলে ফ্ল্যাটে থাকতে নিয়েছিলাম, সেই কাভারটা আমি পেতে দিতে পারি না, সেটাতেও খচর মচর করে, তবে প্লাস্টিকের তুলনায় অনেক কম। তারপরও আমি কেন যেন বিছানায় শুতেই পারি না। এটা আমার একদম ছোটোবেলার অভ্যেস ছিল, বিছানায় কিছু থাকলেই আমি একদম ঘুমোতে পারি না, আর প্লাস্টিক জাতীয় কিছু থাকলে তো হয়ে গেছে। তাই আমার ছেলেকে কিন্তু রাতে আমি হাগিস পরাই। আয়ুষ কিন্তু কখনও রাতের বেলার দিকে হাগিস পরায়নি, যদি কোথাও বেড়াতে গেছি তাহলেই ওকে আমি হাগিস পরিয়েছিলাম। তাছাড়া অত পয়সা ছিল কখন, ওই সময়টা ছিল কোথায় যে ওকে আমি হাগিস পরাবো রাতের বেলা। প্রত্যেক দিন 10 টাকা খরচা, মানে অনেক, মাসে 300 টাকা খরচা হয়ে যাবে। সেই জন্য কখনো ভাবিনি রাতের দিকে ওকে আমি হাগিস পরাবো। ওই অর্ধেক রাতে প্লাস্টিকের কাঁথা চেঞ্জ করে দিয়েছি, তবে যখন ঘুমিয়ে পড়েছি ভিজে গেছে, ওই সেই ভেজাতেই পরের দিন উঠে সর্দি হয়ে গেল নিউমোনিয়া হওয়াতে চলে যেতাম হসপিটালে। ব্যাস এইরকম ছিল দিন আমাদের একটা সময়। প্রচুর পরিমাণে হসপিটালে ভর্তি হয়েছে ছেলের নিউমোনিয়ার জন্য। এখন যেমন হাগিস পরিয়ে ঘুমায়, এখন কিন্তু সেরকম একটা ঠান্ডা কাশি লাগে না ছোটোটার, ঠাকুর করুক। ওই শুকিয়ে যায়। আর হাগিসটা আমি এরকম টাইমেই পরাই যাতে বেশিক্ষণ না থাকে। এই ধরো 11টা 12টার দিকে পরাই, ভোর হতে হতেই আমি খুলে দিই, মানে রাতের ঘুমটা যাতে ভালো ঘুমোয়। আগে যেমন আয়ুষ খুব উঠতো রাতের বেলা, এখন যেমন খুশ শুধু খাওয়ার জন্য উঠে, তাছাড়া সেরকম যেমন চেঞ্জ করতে হয় না তাই কিন্তু উঠে না। কত আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে আগের দিন আর এখনের দিনের মধ্যে। সবটাই হয়েছে এই উপার্জনের জন্য। আগে উপার্জন কম ছিল তাই এত কষ্ট করতে হয়েছে, এখন উপার্জন হয়েছে ঠাকুরের কৃপায়, তোমাদের ভালোবাসায়। এখন চেষ্টা করি বাচ্চাগুলো যাতে সুস্থ থাকে, বাচ্চাগুলো যাতে ভালোভাবে খেতে পারে। যেমন দেখো, আয়ুষ আগে খাওয়ার জন্য এত বায়না করতো, এটা খাবো সেটা খাবো, কিন্তু আগে কিনে দেওয়ার মতো সামর্থ্য, শক্তি, টাকা কিচ্ছু ছিল না। সত্যি বলছি, এমন অনেক দিন কাটিয়ে এসেছি যে আয়ুষকে একটা ভালো খাবার কিনে দেবো সেরকম একটা টাকা আমাদের হাতে ছিল না। কিন্তু আজ দেখো, আজ সব কিনে দিতে পারি, ও যা চায় সব কিনে দিতে পারি। কিন্তু কি, আজকাল ও খাওয়া দাওয়াই বন্ধ করে দিয়েছে, খেতেই চায় না। ওর মন পছন্দের জিনিস না হলে ও খাবেই না। আগে যেমন সব খেত, যা দেবে সব খেত, মানুষের খাওয়া দেখলেও এসে বলতো যে মা আমার এটা খেতে ইচ্ছে করে, তখন এনে দিতে পারতাম না, চোখ দিয়ে এত জল বেরোতো। তখনই মনের মধ্যে একটা যেন জেদ নিয়ে বসেছিলাম, এমন একটা কিছু আমাকে করতেই হবে যে যাতে আমি উপার্জন করতে পারি ভালো, আর বাচ্চাটা যাতে ভালো থাকে। তবে কখনো ভাবিনি ইউটিউবে এসে ভিডিও করে তোমাদের এত ভালোবাসা পাবো, সাথে উপার্জনের আমার একটা রাস্তা খুলে যাবে। যেই উপার্জন আমি জীবনে কখনো ভাবিনি যে ঠাকুর, মানে এমনভাবে উপার্জন হতে পারে আর কি, স্বপ্নেও কখনো ভাবিনি। তো এখন ছেলে কিন্তু আমার খেতে চায় না। তো এরকম কিছু পুরনো জিনিস যাদের সাথে ঘটে তারাই জানে। অনেক কমেন্ট আসে যে আগে আমরা ভালোভাবে চলতে পারতাম না, আজ ভালো আছি, অনেক ভালো আছে আগের থেকে। সেটা কি শুধু ভিডিও মারফত না, তাদের লাইফস্টাইল আলাদা, তাদের প্রফেশন আলাদা, তারা অন্যভাবে কাজবাজ করে, সেটাও আলাদা। তো কেউ কিছু না কিছুভাবে দাঁড়িয়েছে। চেষ্টা থাকলে অবশ্যই কিন্তু একদিন দাঁড়ানো যায়। চেষ্টা থাকতে হবে, কাজ করতে হবে। কাজ না করে যদি আমি শুয়ে বসে ভেবেই যাই কাজ করব, তাহলে কিন্তু হবে না। যাকগে, সকাল সকাল অনেক কিছু তোমাদের সাথে শেয়ার করলাম। আজ অনেক সকাল সকাল আমি কিন্তু কাজ শুরু করেছি, যার জন্য ঘর দুয়ার গোছানো আমার হয়ে গেছে। আওয়াজ করবা না।
শুভ দীপাবলির অনেক অনেক শুভেচ্ছা ভালোবাসা জানিয়ে আজকে আবার একটা ভিডিও শুরু করছি। সকালবেলা এই তো এই সেই করেই কাটিয়ে দিলাম, ঘর দুয়ার গোছানো সকালবেলায় হয়ে গেছে আজকে। তো সমস্ত কাজ মোটামুটি ঘরের শেষ। আমি এখন ল্যাপা মোছাগুলো সারবো, ল্যাপা মোছা ছেড়ে করব স্নান। তো আমাদের মধ্যে প্রত্যেকবার বাবা থাকে, আবারও বলছি বাবা প্রত্যেকবার উঠোনে কলা গাছ লাগায়। বাবা মার শ্রাদ্ধ করে কলা গাছে। আমাদের কালী পুজোতে এটা নিয়ম, আমাদের রাজবংশীয়দের কালী পুজোর দিন বাবা মার কাজ করতে হয় উঠোনের মাঝখানে কলা গাছ লাগিয়ে। তো আজ ভাবো তো কেমন লাগছে বাবাকে ছাড়া, কালকের থেকে এমন লাগছে, খুব খারাপ লাগছে। তো এবছর আমাদের কিছু করা যাবে না, নেক্সট বছর আমরা আবারও কলা গাছ লাগিয়ে প্রদীপ জ্বালাবো। এবছর তুলসী পাটে প্রদীপ দেওয়া যাবে না, কিচ্ছু করা যাবে না। তো এমনি উঠোন বাড়িঘর তো লেপতেই হয়, তো আমি এখন উঠোন বাড়িঘর লেপে নিব। আর ঘর দুয়ারগুলো পরে দিদি মুছবে, আমি এখন লেপে তারপরে স্নান করে রান্না টান্না বসাবো। তার মধ্যে পুজোও দিতে পারবো না, সমস্যা। তো চলো, কিছু করার নেই, কেমন যেন লাগছে একটা ফাঁকা ফাঁকা। আসলে বাজারে গেছে, দেখি ও কি বাজার নিয়ে আসে, তারপর তোমাদের সাথে শেয়ার করছি। দাদাভাইকে বলেছিলাম, ওই যে আমার দাদাভাই বনির বাবা বলেছিলাম দাদাভাই গোবর রেখো। তো বনির মারও তো নেই, এবার আসলে পুচকুদেরকে তোমাদেরকে দেখাবো, দুটো পুচকুকে, ঠিক আছে? দেখা যেহেতু অসুস্থ ঘর ছিল তাই পুচকুদের আর দেখানো হয়নি। তো দাদাভাই এই যে এখানে দেখো আমার জন্য গোবর রেখে গেছে। কালকে বলেছিলাম যে ল্যাপা মোছা একটু করবো, তো গোবরটা রেখো। সমস্ত কাপড় চোপড় যা আছে সব বার করে দিয়েছি, কারণ এগুলো একটু ভিজা ভিজা ছিল। আর আজকে আসার কথা ছিল এই খড়িগুলো চির করার জন্য, কিন্তু এই খড়িগুলো চির আজকে হবে না, কারণ উঠান লেপবো। তো চির করলে উঠানে সব একদম ইসে হয়ে যাবে, কি বলে, আবার নোংরা হবে। তো আজকের দিনটা থাক এইভাবেই, উঠানটা লেপে নিই। আর দেখো সকাল সকাল আয়ুষ বোমগুলো ও যেগুলো নিয়েছে ওর জন্য, ও কিন্তু এগুলো একটাও ফাটাতে পারে না, এগুলো ওর বাবা এনেছে, ওর বাবা ফাটাবে। আমি প্রচণ্ড পরিমাণে বোম ফাটাই, কিন্তু ইচ্ছা করে না, মন মানসিকতা সবই খারাপ, ভালো লাগে না। তো আয়ুষের বাবাই ফাটাবে। আর আয়ুষের জন্য তারাবাতি এনেছিল, সব ফাটিয়ে দিয়েছে কালকে। তো আজকে বলে কি বাবা আমার জন্য আবার আনবা। এগুলো কি নিত্য নতুন, মন চাইলে এখন, আগে তো ছিল না, বোম ফাটাতে ইচ্ছা করতো, টাকা ছিল না, পয়সা ছিল না, বোম ফাটাতে ইচ্ছা করতো, কত রকম বোম মানুষ ফাটাতো। বাট এখন চাইলে অনেক টাকার বোম ফাটাতে পারি, কিন্তু এখন মন চায় না। বয়সের সাথে সাথে সবটা চেঞ্জ হয়ে যায়, তাই না? যেমন এখন আমার ভাইরা প্রচুর বোম ফাটাইতে এক্সাইটেড, বাট আমার এখন ভালো লাগে না আর বোম ফাটাতে। সব বোম ফাটাতে পারি, আমার বোমে একদম ভয় লাগে না, আমি ছোটোর থেকে বোম ফাটাতে পারি, মানে হয় না একটা ভয়, আমার ভয় লাগে না। তো এখন আর ফাটাতে ইচ্ছে করে না, মন চায় না। তারপরে মন ভালো থাকলে সব ভালো থাকে, আয়ুষটা সুস্থ থাকলে সবই ভালো লাগে। কি আর ওর জন্যই সব তেজপাতাগুলো শুকাচ্ছে। তেজপাতাগুলো ওকে বললাম যে শুধু ডাল এনে ডালটাকে এখানে রাখো, তাহলে ডালটা শুকিয়ে গেলে পরে পাতাগুলোকে ইয়ে করবো। ও আমাকে বলে না তুমি ছিঁড়ে রাখো। এখন এটাকে এইভাবে শুকায় বলো তো, যে পড়ে যাবে তেজপাতা, পরে ঢুকাতে হবে। অবশ্যই এগুলো তো গন্ধ আছে, গন্ধ নেই তা না। জবা গাছে জবা ফুল হয়েছে, কালকে হয়েছিল, ওই যে কড়ি এসেছে, আরো কি ভাল লাগে না? এই জবা গাছটাতে যখন ফুল হতো কি ভাল লাগতো, কি জানি পাতাগুলো যখন কি হয়েছে, পাতাগুলো যে বড়ই হয় না, কেন যেন চিপসা চিপসা লেগে থাকে আর ফুল হয় না, জানি না কি হয়েছে গাছটার, ভাল লাগে না। এবার তো কেটে দিয়েছিলাম, নতুন পাতা গজিয়েছে, দেখা যাক কি হয়। মারাত্মক রোদ দিয়েছে, মানে রোদ মানে সেই রোদ। মোবাইলের স্ট্যান্ডটা হয়েছে খারাপ, তার জন্য এই অবস্থা। সকালে উঠে যে কাজগুলো প্রথমে করতে হয় সেটা হচ্ছে ল্যাপা মোছা, যেটা প্রত্যেকবার করে থাকি সকালে। কিন্তু এখন কি আর বললেই হয় বলো তো, সকালে বললেই কিন্তু কাজবাজগুলো সারতে পারি না। যদি ঘর দুয়ারগুলো গুছিয়ে না রাখি, সেই ঘর দুয়ার গোছাতে গোছাতে একদম বিকেল হয়ে যায়। আর লোকজন যদি হঠাৎ করে কেউ আসে, সেদিন তো এরকমই হয়েছিল, এক দিদি এসেছিলো শিলিগুড়ির থেকে আমাদের সাথে দেখা করতে, না ময়নাগুড়ির থেকে বোধহয়, এসে দেখে ঘরের কি অবস্থা। আমার এত খারাপ লাগছে, তাও দিদিটা বুঝতে পেরেছে যে আমি যে বাচ্চা নিয়ে কীভাবে কাজ করি একমাত্র আমিই জানি। তো মানে দেখো, এটা আমি না, এটা প্রত্যেকটা ঘরের বউ যাদের ছোট বাচ্চা থাকে তাদের কাজ করতে ভীষণই কষ্ট হয়। তো আমারটা আমি ব্লগ দেখিয়ে তুলে ধরি তোমাদের, তাই তোমরা বুঝতে পারো। তো যাকে এবারে গোবরগুলো যেহেতু বিকেলের দিকে মানে সবাই বাতি টাতি দিবে, আর বিকেলের দিকেই একটু মোম ঠোম জ্বালাবো, তো সেই জন্য ভাবলাম ঠিক আছে বেলা হোক সমস্যা নেই, যে রোদ উঠে শুকিয়েও যাবে। তো এই যে গোবর দিয়ে এবার গোবরগুলোকে গুলে নিচ্ছি, গুলে এবারে লেপে নেব। গোবর দিয়ে লেপলেই একমাত্র বাড়িগুলো মনে হয় যে না বাড়ি, যে ধুলো বাপরে বাপ, গোবর দিলে এই ধুলোগুলো কমে যাবে। স্ট্যান্ড নেই তাই হাত দিয়ে তোমাদের দেখাতে হচ্ছে লেপা মোছাগুলো।
স্ট্যান্ড না থাকলে একটা ইউটিউবারের যে কি কষ্ট, কি খাটনি, তা যাদের স্ট্যান্ড নেই তারাই জানে। স্ট্যান্ডটা ভেঙে গেছে কালকে, একটুখানি পড়লেই ভেঙে যায়। তো আমরা কিন্তু কোনো অনুষ্ঠান হলে এইভাবেই গোবর দিয়ে বাড়ি ঘরগুলো লেপা মোছার চেষ্টা করি। গোবর দিয়ে লেপলে বাড়িঘর দেখতেও ভালো লাগে, আর একটা শুদ্ধি আর কি। যদিও বা পূজা করতে পারবো না, মানে কোনো রকম, তারপরেও সবাই লেপবে, না লেপলে কেমন লাগে। তো দেখো বড়মশাই কি করছে, নোংরা করো, পরিষ্কার করছি না, পরিষ্কারটা ভালো লাগবে না তো। তো বন্ধুরা দেখো পুরো উঠান ল্যাপা মোছার পর কি যে ভালো লাগছে দেখতে, মানে বলে বোঝাতে পারবো না। তারপরে ঘর দুয়ার কিন্তু আমি মুছে ফেলেছি, পুরো ঘর মুছে, তোমাদের দেখানো হয়নি, ঘর মুছে কলপাট টলপাট পরিষ্কার করে ধুয়ে, কালকে কলপাটটা ব্লিচিং পাউডার দিয়ে ঘষেছিলাম, দেখেইছিলে। সমস্ত কাজ কমপ্লিট, এবার রান্নাবান্নার কাজে। তো রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করব। আর আমাদের এখানে রাত্রিবেলা শীতলের ছ্যাঁকা হয় কালী পুজোর দিন, তো রাত্রিবেলা শীতলের ছ্যাঁকা করার ইচ্ছা আছে। একটা উনুন করবে বাইরেও বলছে এখানটাতে, দেখা যাক। বাইরে রান্নাবান্না করব, খাওয়া দাওয়া করবো। আর আর হচ্ছে কি বলে, এখন আপাতত ভাত শাক এসব বানাবো। মাংস এনেছে আজকে, আমাদের মাংস খায়, শীতলের ছ্যাঁকা খায়, রাজবংশীদের যা যা খাবার হয়, যেমন শামুক, ঝিনুক, তারপরে শীতলের ছ্যাঁকা, যেগুলো রাজবংশী খাবার হয় ওগুলো খায় আর কি। শামুক ঝিনুকটা পাইনি আজকে, ব্যাড লাক, হাটবার ছিল না বলে। তো এখনও কি করছে, প্রদীপ লাগাবে বলে কতগুলো কাঠ গাছ, মোম 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 মোম। দেখো এখানে একটা লাগিয়েছে, এখানে বলে মোম লাগাবে, মোম স্ট্যান্ড, এটা ক্যান্ডেল স্ট্যান্ড। এই যে এখানে একটা লাগাবে, এই দিল, এই যে এখানে একটা, এখানে একটা, এই যে লাগিয়েছে এখানে, এখানে, আর এখানে তো আছে একটা, এটা বাবা লাগিয়ে দিয়েছিল, এটা বাবা বানিয়েছিল এখানে ফুলের টব রাখার জন্য। ফুলের টবটা পড়েও গেছে, পড়ে একটা মাটির সাথে লাগিয়ে গেছে। এখানে যখন ইয়েটা লাগানো ছিল ভালো লাগছিল কিন্তু দেখতে, বলো, বলে এই গলিটা মোম থাকবে, তাহলে বলে দেখতে ভালো লাগবে। এই রাস্তাটা লেপেছি না, দেখতে কত ভালো লাগছে দেখো। শাক দেখতে পাচ্ছ, সর্ষে শাক, তারপরে এখানে লাউ শাক, মাংস আছে এখানে। ওই ইসেদের এখান থেকে নিমন্ত্রণ করে গেল। সন্ধ্যা বন্ধুরা, আমাদের বাড়িতে যেহেতু এবার কোনো নিয়ম আচার আচরণ কিছুই নেই, তো তাই সন্ধ্যের থেকে প্রদীপ প্রদীপ এখনও সেরকম জ্বলেনি, এখন জ্বলাবো। আর আজকে পুজোও দিতে পারবো না, তাই কি বলবো, আর কিছুই করার গিয়ে এখন জ্বালাবো। আর যে বাবা এখন নিয়ে আসলো, এখন করবো রান্না। এই যে 3টে দাদা আসবে, তো সবাই মিলে একটু খাওয়া দাওয়া করবো, ব্যাস এইটুকুই। তো এই যে কড়াই নিলাম, আজকে রান্না হবে উনুনে। তো আজকে যেহেতু স্পেশাল শীতল খাওয়া হবে, তো শীতল দিয়ে যে কি গোল ইয়ে মরিচগুলো নিয়ে এসেছি গোল গোল। তো চলো দেখতে থাকো। এবারে চলো রান্না করতে করতে দুটো কথা বলি। বিকেলবেলার দিকেই কিন্তু উনুন কেটেছিল আর কি, এই যে ইট দিয়ে দেখতেই পাচ্ছ। ওই সময়টা কেন যেন ব্লগ করিনি, কী বা করছিলাম, একটা কিছু তো করছিলাম, তো একবারে ফিরে আসলাম কিন্তু একদম সন্ধ্যেবেলা। তো এদিকে দেখো এবারে আমি রান্না করব, প্রথমে মাংস করব, তারপরে শীতলের ছ্যাঁকাটা করব। আর ভাত ডাল এগুলো সব দুপুরবেলা করা হয়েছে, আমরা খেয়েছি, ভাত ডাল সর্ষে শাক এসব দুপুরবেলা করা হয়েছিল। তো চলো কথা বলতে বলতে, মানে 1 বছর হয়ে গেল, কথাটা বলি আর কি। 1 বছর হয়ে গেল সেই ঘটনা, যে একটা ভয়ঙ্কর ডিসিশন আমি নিয়েছিলাম যে বাড়ি থেকে বেরিয়ে যাব। হ্যাঁ, আমার একটা ডিসিশন যে একা থাকবো, যে সিঙ্গেল মাদার হব, মানে সিঙ্গেল মাদার হিসেবে মানে একাই থাকবো আর কি, হবো না মানে একাই থাকবো, ওটাকেই তো সিঙ্গেল মাদার বলে। তো ওই ওয়ার্ডটা আমি উচ্চারণ করেছিলাম, যেটাতে অনেক কন্ট্রোভার্সি হয়। তো এবারে আসল ঘটনাটা তোমাদের সাথে শেয়ার করি যে কি হয়েছিল। ঠিক কালী পুজোর সময় আমার বারবার মনে পড়ছে, এক তো বাবার কথা মনে পড়ছে, যে গতবারও আমরা সবাই মিলে একসাথে খেয়েছি, আর গতবার কি ঘটনা ঘটেছিল সেটাও বারবার মনে পড়ছে। তাই ভাবলাম ব্লগে চলো তোমাদের সাথে সেটাই শেয়ার করি। এমন কিছু হয়েছিল যেসব কথা হয়তো সোশ্যাল মিডিয়াতে কখনো বলতেও পারবো না, বা এমন কিছু সবার সংসারে এমন কিছু ঘটনা ঘটে যেই কথাগুলো কিন্তু কোনো সোশ্যাল মিডিয়ায় বলা যায় না, বা নিজের যে মানে কি বলবো, মা বলো, বাবা বলো, ভাই বলো, বোন বলো, কারোর সাথেই এমন কিছু ঘটনা ঘটে যেগুলো শেয়ার করা যায় না। তো আমার সাথেও সেরকম কিন্তু অনেক ঘটনা ঘটে, শেয়ার করা হয় না। তো ঠিক এরকম আগেরবারও
কিছু না কিছুর জন্য আমাকে কিন্তু এই ডিসিশানগুলো নিতে হয়েছিল, বাধ্য হয়েছিলাম এই ডিসিশানগুলো নিতে। তবে পরে রিয়েলাইজ করি যে ব্যাপারটা কার উপর সবচেয়ে বেশি এফেক্ট করে বলো তো, বাচ্চাদের ওপর। আয়ুষের বাবার সাথে এমন এক ঝামেলা হয়েছিল যার জন্য আমি ভেবেছিলাম যে বাড়ি থেকেই চলে যাব, ভাড়া থাকবো। জীবনে 10 বছর তো না, তখন 9 বছরে কখনো ভাবিনি যে এরকম একটা ডিসিশন আমাকে নিতে হবে। ঠিক ওই সময়টা কিন্তু নিয়েছিলাম। তো যাকে সব থেকে বেশি বাচ্চার উপর এফেক্ট পড়ে। তবে আয়ুষ সোনা খুবই বোঝদার, বোঝে। ও এমনটা কখনই বলে না যে আমি তোমার সাথে থাকবো বা আমি শুধু বাবার সাথে থাকবো। ও দুজনের সাথেই থাকতে চায়। বিশেষ করে ওর জন্যই কিন্তু আমাদের যতবারই কিছু হয় না কেন, মিলটা কিন্তু ওর জন্যই হয়। ওর কথা ভেবে, ও যাতে ওর প্রতি যেন কোনো খারাপ এফেক্ট না পড়ে, ও যাতে সুস্থ থাকে, ও যাতে ভালো থাকে। তো ওর কথা ভেবেই কিন্তু এরকম করে আমরা দুজনকে একসাথে মিলিয়ে মিশিয়ে নিই। তো সেই 1 বছর আগের সেই ভয়ঙ্কর ডিসিশন আজ মনে পড়ছে, আর মানে গায়ের হাত পা খালি কাঁপছে যে কী ভয়ঙ্কর ডিসিশন আমি নিয়েছিলাম। হ্যাঁ, তো ঠাকুর করুক এরকম যাতে কোনো দিনও আর না ঘটে। আগের বছর কালী পুজোর ঠিক পরের দিনই আমি একাই ঘর খুঁজতে চলে গেছিলাম। তো এই হচ্ছে আমাদের আজকে বাড়িটা কেমন লাগছে বলো। পুরো গলিটা এরকম করে সাজানো হয়েছে, আর দেখতে কিন্তু দারুণ লাগছে। আজকে যে অমাবস্যা, সেজন্য আকাশে চাঁদ নেই। তো এই তো রাক্ষসী কি চাঁদ খেয়েছে, অমাবস্যাতে চাঁদ থাকে। তো কেমন লাগছে আমাদের বাড়িটা দেখো, কি সুন্দর, পুরো মোম দিয়ে সেজে উঠেছে। আর টুনি থাকলে আরো ভালো হতো। আগেরবার আমরা এই ঘরটাকে সাজিয়েছিলাম সেই সুন্দর করে। তো এবার তো বাচ্চা কাচ্চা নিয়ে সময়ই হয়নি, তারপরেও মোম দিয়ে যথাসাধ্য সাজানো, মানে নর্মাল ভাবেই সাজানো হয়েছে, বাট দেখতে কিন্তু দারুণ লাগছে, তাই না? তবে আমাদের প্রত্যেকবার উঠোনে কলা গাছ থাকে, বেশ ভালো লাগে দেখতে। এইবার হচ্ছে না আর কি। তো চলো রান্নাটা সারি, এদিকে রান্না হচ্ছে। নুনটা মোটামুটি ধরেছে। তো আজকে কোনো বাটাবাটি সেরকম না, বাটবো আদা, অল্প পেঁয়াজ, অল্প রসুন বাটবো, বাট আজকে পেঁয়াজ বেশি করে দেবো তেলে। তো আমি এক প্রকার রান্না দেখেছি, ওইভাবে রান্না করবো। এদিকে আয়ুষ সোনা দেখো প্রদীপ লাগিয়ে দিচ্ছে। এগুলো সব ওই যে কারেন্টের প্রদীপ, কারেন্ট তো না, ব্যাটারির, জল দিলে যে জ্বলে সেরকম। একদম দেখে মনে হয় কি সত্যিকারের প্রদীপ জ্বলছে। আমার রান্নার সামনেও দেখো একটা দিয়ে গেল। তো এবারে চলো একদম দেশি স্টাইলে রান্না বান্না শুরু করি। ঠিকঠাক ভাবে গরম হতেই চাইছে না। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এবারে দিয়ে দিব মাংসটা। দেশি স্টাইলে মাংস রান্না, এটার যে মজা, ওই গ্যাস বলো, ইন্ডাকশন ওভেন বলো, তারপর আর কিসে কিসে রান্না করা যায়, কোনো কিছুতেই ভালো লাগে না। দেশি স্টাইলে পুরো রান্না মাংস। এদিকে ধোয়া উঠছে, একটু স্মোকি ফ্লেভার হবে মাংসে। গ্যাস থাকতেও আমরা উনুনে রান্না করি, কারণ মাংস উনুনের যে টেস্ট হয়, এই টেস্ট একদম লাজবাব। সংসারে যদি অশান্তি হয় তাহলে নিজেকে একটু সময় দিতে হবে। ওই সময় মাথা খারাপ থাকলে দেখবে অনেক রকম ভুল সিদ্ধান্ত আমরা নিয়ে ফেলি। আমরা জ্ঞান কখন দিই, যখন সেই জ্ঞানটা আমরা অর্জন করি, তাই তো? এই যে সিচুয়েশনটা দিয়ে আমি বেরিয়ে এসেছি, ভাবি যে ওই সিচুয়েশনটা কেমন ছিল। যখন রেগে থাকবে তখন দেখবে অনেক রকম ভুল সিদ্ধান্ত নিতে ইচ্ছে করে। এটার জন্য নিজেকে একটু সময় দিতে হবে, বুঝতে হবে। তারপরেও আমি জানি এটা অসম্ভব, 3-4 দিন, 1 সপ্তাহ, 1 মাসেও হয়তো সেই রাগগুলো থামে না, কিন্তু তারপরেও বাচ্চার মুখের দিকে তাকিয়ে নিজেকে একটু সময় দিতে হবে আমাদের। এটা কিন্তু আমাকেও করতে হবে, প্লাস যারা আছো এমন আমার মতন রাগ করে অনেক কিছু ভেবে বসো, তো এই জিনিসটা কিন্তু বুঝতে হবে। তার কারণ বাচ্চা তোমার বাচ্চা, তুমি যদি পাশে না থাকো, তোমার বাচ্চা কিন্তু কারো কাছে ভালোভাবে মানুষ হতে পারবে না। মা ছাড়া বাচ্চা কাচ্চা কিন্তু কখনো ভালোভাবে মানুষ হতে পারে না। আর যেমন মাকে প্রয়োজন, সেরকম কিন্তু বাবাকে প্রয়োজন। বাবার জায়গাটা আলাদা, মায়ের জায়গাটা আলাদা, তো দুজনকেই কিন্তু প্রয়োজন হবে। তো যাকগে, বললাম না মাংস রান্না করা। এই দেখো আমাদের কষা কষা ঝোল। কেমন যে হয়েছে মাংসটা, তুমি জানো তো। ধোঁয়া লাগে কেন বা এরম, কিন্তু এখন বোধ হয় ভালো লাগবে যে এটা অনেকটা ঝোলটা কষলো না, এটা ভালো লাগবে। এটা দেখবা, দেখো ওটা তো কষারি নামাইছি, এটা দেখো, এটা ভালো লাগবে। দেখো এটা তো পরে নামাইলাম,
এটা অনেক পরে নামানো হয়েছে, ওটা আগেই কষানিটা হয়ে গেছে। হ্যাঁ এটা ঠিক আছে না? তো এই যে এবার সেই আমাদের প্রিয় শীতল, এটা বানাবো। এই যে দেখো শীতলের চাক, এটা কেউ চেনো না, এটা কিন্তু মাছ দিয়ে বানানো হয়, মানে শুটকি মাছ আর কচুর ডগা, কালো কচুর ডগা। কোনোদিন যদি আমি আমার বাড়িতে বানাই তবে অবশ্যই তোমাদের দেখাবো শীতল কিভাবে বানায়। আর যদি তোমরা কেউ খেতে চাও তাহলে আমাকে বলো, আমি অর্ডার নেবো বানানোর। চলো, এই রেসিপিটা হচ্ছে আমাদের রাজবংশীর মানে মোস্ট পপুলার, এটা লাগবেই লাগবে কালী পুজোতে বা যে কোনো মানে সবারই তো একটা মানে স্পেশাল খাবার হয় না, তো সেরকম এটা রাজবংশীদের হচ্ছে শীতলের ছ্যাঁকা স্পেশাল খাবার। তো চলো এটাই আজকে বানাবো। গলি যায় কোথায়? চলো তেজপাতা দে। তো শীতলটাকে দেখতে পাচ্ছ গুঁড়ো করে নিলাম, এবার একটু তেলে ভেজে নেব। শীতল বানাতে গেলে যে তেলের প্রয়োজন হয় সেটা দিদির কাছ থেকেই জানলাম। আমি তো বিয়ের পর যেভাবে শিখেছি শাশুড়ির কাছে, যে জলে ভিজিয়ে তারপরে মানে দিতে হয়, তারপরে সোডা দিতে হয় খাওয়ার মানে জলের মধ্যে। তো আজকে কিন্তু একদম নতুনভাবে বানালাম। প্রথমে একটু তেজপাতা দিতে বললো, তারপরে শীতলটা দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে ভেজে নিয়ে তারপরে এবারে খাওয়া সোডা পরিমাণ মতো আর সাথে লবণ দিয়ে একটু নাড়াচাড়া দিয়ে তারপরে দেবো ভাতের মাড়। কোনো রকম আজকে জল ইউজ করবো না, জল দিলে কি হয় বলো তো, পাতলা ডালের মতন হয়ে যায়, সেটা আর ভালো লাগে না। আর মাড়টা দিলে একদম আঠা আঠা হয় ভাতের মাড় দিলে। তো আমি আজকে দিদির কথা শুনে সেইভাবেই বানাচ্ছি। তারপর তো রসুন লঙ্কা থেতো করে নিয়ে এসেছি যে মিক্সারে, মানে হালকা একটা ঘোরানি দিয়েছি, এই যে এরকম করে হয়েছে। এবার এটাকে ভালো করে ভেজে নিয়ে তারপরে ভাতের মাড় দেবো। তো এই খাবারটা দেখে অনেকেই ভাববে এটা আবার কীরকম খাবার, যারা খাও না, তবে যারা একবার খাবে তারা আর ভুলবে না। আমি যদি কোনো দিন মানে জি বাংলার রান্নাঘরে যেতে পারি, কথার কথা আমি পুরো রাজবংশীর সব ট্রেডিশনাল খাবার ওখানে ট্রাই করাবো, যাতে করে সবাই দেখতে পারে যে হ্যাঁ রাজবংশী বলেও কেউ আছে যাদের খাবারগুলো একদম আলাদা। তো দেখো এবারে দিয়ে দিচ্ছি উপর দিয়ে লাউ পাতা, মানে জল তো দিইনি, ভাতের মাড় দিয়েই এতগুলো করেছি, করে তারপর উপরে লাউ পাতা দিচ্ছি। তো একটুখানি পাঁপড় ভেজে নিলাম, এখানে দাদারা চলে এসেছে। তো চলো এবারে সবাই মিলে আমরা বসে খাওয়া দাওয়া করব। উঠোনেই খাওয়া দাওয়া করতে হতো, তারপরেও ভাবলাম থাক ঠিক আছে সবাই মিলে এখানেই বসি। একসাথে যদিও বা হবে না, ওই প্রথমে দাদাদেরকে আয়ুষের পাপাকে দেব তারপরে। তো কিছুদিন আগে একটা কমেন্ট এসেছিলো যে লোককে এত খাওয়া দাওয়া না করিয়ে ছেলে ফেলের দিকে ধ্যান দাও, এত খাওয়া দাওয়া দিয়ে কি হবে লোককে, এরকম একটা কমেন্ট কিন্তু এসেছিলো। তো কমেন্টের কি উত্তর দেবো আমি জানি না। আমার পার্সোনালি সবাইকে খাওয়াতে ভালোই লাগে, কিন্তু এই যে একটা কমেন্ট, এই কমেন্টটার মানে কোনো মানেই নেই। আমার মনে হয় তুমি হয়তো ভালোবাসো না, যার জন্য আমাকে এই সাজেশনটা দিচ্ছ। দেখো আমার যখন সামর্থ্য ছিল না, আমি তারপরেও চেষ্টা করেছি আমার যতটুকু সামর্থ্য, আমি লোকজনকে নিয়ে যাই খাই না কেন সবাই মিলে একসাথে খাবো, সেটা বেশ ভালো লাগে, এটা আমার আগের থেকেই। তো এখন তো আমার সময় সুযোগ প্লাস সব কিছু আমার আছে, তো এখন কেন এই সুযোগটাকে ছাড়বো বলো তো। তো যখনই কোনো একটা অনুষ্ঠান করি তখন আমার মনে হয় যে সবাইকে নিয়ে একসাথে খাবো। আজকে আরও দাদাদের নেমন্তন্ন ছিল, বাট কালী পূজার জন্য ওরা আসতে পারেনি। তো সবাই মিলেই আমরা খাচ্ছি। ভাইকে ডাকলাম, মাকে ফোন করলাম, মা আসতেই চাচ্ছিল না। তারপর মাকে আমি বললাম যে না আসো, কোনো ব্যাপার না, সবাই মিলে খাই একসাথে, যাই খাই না কেন। এই যে শীতলের ছ্যাঁকা, এই ছ্যাঁকাটা যারা রাজবংশীরা তারাই খায়। আর যেই দাদাদের নিমন্ত্রণ করেছি তারা কিন্তু রাজবংশীয় নয়, তারা বিশেষ করে এই শীতলের ছ্যাঁকাটা ভীষণ পরিমাণে ভালোবাসে, তো তার জন্য তাদেরকে ইনভাইট করা। তো চলো এবারে মা আমি আর বসে পড়েছি, আর সবাই খেয়ে নিয়েছে। এই দেখো শীতলের কি সুন্দর শেষ হয়ে গেছে, এক বাটি রান্না করা হয়েছিল, একদম শেষ হয়ে গেছে। তো মানে মাংস ফেল এমন একটা অবস্থা হয়েছে শীতলের ছ্যাঁকা পেয়ে, সবাই শীতলের ছ্যাঁকা দিয়েই খেয়েছে। তো চলো আজকের জন্য এখানেই শেষ করছি, ফিরে আসছি আগামীকাল আরও একটা ভিডিও নিয়ে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, নেক্সট ব্লগে দেখা হচ্ছে।